আমার নাম মেহেদী হাসান। আমি 34 BCS এর এডুকেশন ক্যাডারে আছি। আর আমি আপনাদের সাথে বাংলা বিষয়ে মেন্টর হিসেবে থাকবো। তো যদি কেউ আমার কথা ঠিক মতো শুনতে না পারেন বা আমার ভিডিও যদি দেখতে না পারেন, তাহলে সাথে সাথে এখানে চ্যাট বক্সে সেটা জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যে রিয়েক্ট একটা বাটন আছে, সেই রিয়েক্ট বাটনে গিয়ে হ্যান্ড রাইজ একটা অপশন আছে, সেই হ্যান্ড রাইজ অপশনটা দিবেন। আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যেই যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে চ্যাট বক্সে সেটা করে দিবেন, আমি সেখানেও অ্যান্সার করব। তো আর সবচেয়ে ভালো হয় আপনারা ক্লাস করার সময় অবশ্যই হেডফোন ইউজ করবেন। কারণ হেডফোন ইউজ করলে আপনার অনলাইন ক্লাসের কনসেন্ট্রেশনটা ভালো হবে। আর যদি একদম নিরিবিলি হয়, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন আপনার আশেপাশে সারাউন্ডিংস এ সাউন্ড আছে, সেই সাউন্ড যদি থেকে থাকে, তাহলে বলবো যে আপনি অবশ্যই হেডফোন ইউজ করবেন। একটা ভালো মানের হেডফোন নিয়ে নিবেন। যেহেতু আপনারা এখন জেনজি জেনারেশন, আপনাদের যেহেতু অনেক বেশি আহ, আহ, অনেক আইসিটি তে অনেক বেশি এগিয়ে আছেন, সেক্ষেত্রে এটা খুব কাজে দিবে। যাই হোক, কথা না বাড়ি আমি শুরু করি। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টি হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। সবাই কি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই, জি স্লাইড স্যার। দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। তো বাংলা সাহিত্যে প্রাচীন যুগের একটাই নিদর্শন আছে, সেই নিদর্শনটার নাম চর্যাপদ। কেউ বলে চর্যাপদ, কেউ বলে চর্যাচর্যপদ, কেউ বলে চর্যাচর্য নিশ্চয়, অনেকগুলো নাম আছে। তো আমাদের বাংলা সাহিত্যে প্রাচীন যুগ বলতে আমরা কি বুঝি, এই বিষয়টা নিয়ে একটু আগে আলোচনা করি। আমাদের বাংলা ভাষাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তিনটা সাহিত্যের যুগটাকে তিনটা যুগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনার প্রাচীন যুগ, আর একটা হচ্ছে মধ্যযুগ, এবং আরেকটা হলো আপনার আধুনিক যুগ। তো এই আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ, এই প্রাচীন যুগ একদম মানে আমাদের এর আগে যে নিদর্শন পাওয়া যায়নি বাংলা ভাষার। আছে, সাহিত্যিক নিদর্শন আছে, কিন্তু সেগুলো অন্য ভাষা, সংস্কৃত ভাষা, বৈদিক ভাষা, প্রাকৃত ভাষায়, হ্যাঁ, অপভ্রংশতে, কিন্তু বাংলাতে পাওয়া যায় না। বাংলাতে একদম যেটা পুরাতন যেটা, সেটা হচ্ছে চর্যাপদ। আমরা একটু বলি, অনেকে এটার উচ্চারণটা চর্যাপদ বলে, আসলে চর্যাপদ হবে না, এটার উচ্চারণ হবে চোরজাপদ। ঠিক আছে, চোর যা পদ, এভাবে। তো এই হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, যেখানে আহ আমাদের সাহিত্যের একদম প্রাচীনতম নিদর্শন চর্যাপদকে আমরা পেয়েছি। এই প্রাচীন যুগে কিছু আহ কমন বৈশিষ্ট্য আছে, যে সেগুলো হচ্ছে যে প্রথমত এটা দেবাশ্রয়ী, মানে দেবদেবতাকে বা ধর্মীয় অনুশাসনকে ভিত্তি করে এই প্রাচীন যুগের সাহিত্য রচিত হয়েছে। এছাড়াও এখানে আমরা দেখতে পাবো মানবিকতা নেই। এখানে মানে মানুষের কথা বলা হয়নি, সম্পূর্ণরূপে ধর্মীয় উদ্দেশ্যে এই সাহিত্য রচনা করা হয়েছে। এখানে মানুষের কথা একদমই আসেনি। এবং আরেকটা জিনিস যেটা দেখবো খুবই গুরুত্বপূর্ণ, প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন দুর্বোধ্য এবং হেঁয়ালিপূর্ণ। এই হেঁয়ালি মানে কি, কেউ কি বলতে পারবেন? পূর্ণ বানানে দীর্ঘ করা হবে। হেঁয়ালি বলতে কি বোঝায়? কেউ পারতেছেন না। হেঁয়ালি মানে হচ্ছে আকারে ইঙ্গিতে কথা বলা। ওকে, আকারে ইঙ্গিতে কথা বলা এবং অথবা সাংকেতিক ভাবে কথা বলা। তো আমাদের এই প্রাচীন যুগের সাহিত্যের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দুর্বোধ্য, মানে বোঝা খুব কঠিন। আবার এটা হেঁয়ালিপূর্ণ, যাও বোঝা যায় সেটা এখানে আমরা দেখতে পাবো যে এমন একটা কথা বলছে যেটা আমরা অবিশ্বাস্য মনে হবে। যেমন দুর্বোধ্য হিসেবে প্রথমে আসে কি, যেমন এক জায়গায় হয়তো বা বললো উঞ্চা উঞ্চা পা বোত্তা হি বসি সবরি বালি
মরঙ্গ পুচ্ছ পরিধান সবরি গুঞ্জরি মালি। এমনিতে শুনলে মনে হচ্ছে যে এটা কি ভাষা রে ভাই, কিন্তু আসলে এটা বাংলা ভাষা। একদম প্রাচীন যুগে আমাদের যে বাংলা ভাষার নিদর্শন আমরা পেয়েছি চর্যাপদ, সেই চর্যাপদের ভাষা হচ্ছে এরকম। আপনারা হয়তো জানেন যে ভাষা নদীর মতো, যেখানেই বাধা পায় সেখানে এসে পাশ কাটিয়ে অন্য জায়গায় চলে যায়, তাই না? এভাবে নদীর মতো এঁকে বেঁকে কখনো সোজা যায়, কখনো এভাবে ঘিরে রাউন্ড করে আবার এভাবে আসে, আবার দেখা যাচ্ছে এভাবে করে যাচ্ছে। তাহলে এই যে নদীর মতো ভাষাটাও কি যুগে যুগে চেঞ্জ হয়েছে, স্থানে স্থানে চেঞ্জ হয়। সে এক স্থান থেকে আরেক স্থানে যেতে যেতে নদীর ভাষা, নদীর মতো ভাষাও চেঞ্জ হয়ে যায়। আপনারা দেখবেন যে সাদা কালো যুগের যে সিনেমাগুলো আছে, উত্তম সুচিত্রার মুভি, কেউ কি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে ওখানে ভাষার সাথে আমাদের বর্তমানের ভাষার একটা আকাশ পাতাল পার্থক্য আমরা দেখতে পাই। তো এই যে যে বিষয়টা, এই কারণেই ভাষা, আমাদের যে প্রাচীন যুগের চর্যাপদের ভাষাটা কাছে দুর্বোধ্য মনে হয়, অনেক বেশি কঠিন মনে হয়। এরপর হচ্ছে যে সম্পূর্ণরূপে ধর্মীয় উদ্দেশ্যে রচিত। আমরা কেমনে এটা ধর্মীয় উদ্দেশ্যে রচিত সেটা পরবর্তীতে আমরা আলোচনা করবো, তবুও একটু বলে রাখি যে মূলত চর্যাপদ যেটা আছে সেটা সম্পূর্ণরূপে সাধন সঙ্গীত। এবং সেই সাধন সঙ্গীতটা কিরকম, এখানে সাধকরা তার পরবর্তী প্রজন্মের সাধকদের জন্য কি কিছু গাইডলাইন দিয়ে গেছে। সে কিভাবে সাধনা করলে কিভাবে নির্বাণ লাভ করবে, অথবা সে কিভাবে সাধনা করলে সে সত্যিকারের যে আহ আহ, আধ্যাত্মিক শক্তি লাভ করবে, সেই বিষয়টা তারা বলে গেছে। যেমন আমরা, আমি মান্নাদা বিসিএস ক্যাডার হয়েছি আল্লাহর রহমতে, হ্যাঁ। এখন আমরা আপনাদেরকে গাইড করতেছি, যদি খেয়ালিপূর্ণ ভাষাতে না। ওকে। তো এখন আপনাদের যাদের ইচ্ছা আছে বিসিএস ক্যাডার হওয়ার, হুম, তারা এই আমাদের সাথে থাকলে, একজন সত্যিকারের বিসিএস ক্যাডারের সাথে থাকলে, সত্যিকারের বিসিএস ক্যাডারের সান্নিধ্যে থাকলে আপনারা সহজেই সেই রাস্তাটা পেয়ে যাবেন। যদি অন্য কারো কথা শুনেন তাহলে সেটা কিন্তু পারবেন না। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা দেখছি, আমাকে আমার খালাতো ভাই, হুম, উনিও বিসিএস ক্যাডার, উনি আমাকে বলতেছে, আমি বলতেছি ভাই বিসিএস তো দিতে হবে, কেমনে পড়লে ভালো হয়। বলে যে মেহেদী তুই কিচ্ছু করবি না, ডেইলি শুধু 2 ঘন্টা পড়ালেখা করবি, 2 ঘন্টা একদম মনোযোগ দিয়ে পড়বি ডেইলি কন্টিনিউয়াসলি, মাসে ডেইলি 2 ঘন্টা, সপ্তাহে 14 ঘন্টা, মাসে 60 ঘন্টা, কোনোভাবে যেন 1 ঘন্টা নাম কম না হয়। কোনোদিন যদি 1 ঘন্টা কম পড়িস, আরেকদিন, পরের দিন 3 ঘন্টা পরে সেটা কাবার দিয়ে দিবি, এভাবে করে 2 ঘন্টা করে ডেইলি পড়, দেখবি তোর বিসিএস হয়ে গেছে। বিলিভ মি অর নট, আমার কাছে তার কথাটা খুব ভালো লাগছে এবং আমি ওইটাই ফলো করছি। আল্লাহর রহমতে আমার বিসিএস হয়ে গেছে। আমি কিন্তু পড়াশোনায় বেশি করিনি। তো এই যে আপনাকে কনসিস্টেন্সি, ধারাবাহিকতার ব্যাপারটা সবসময় ধরে রাখতে হবে। এই কনসিস্টেন্সিটা কিন্তু বিশাল একটা ব্যাপার। বিসিএস এর স্যার সবচেয়ে বড় ব্যাপার আমার হচ্ছে এক্সকিউজ মি স্যার। হ্যাঁ। স্যার এই যে ফেরদৌসী আপা কিন্তু ওনার ভিডিও ওপেন করে রাখছে, ওনাকে একটু বলেন খোঁজ। কে ভিডিও ওপেন করে রাখছে? জান্নাতুল ফেরদৌসী। সে চলে তার গেছে ভিডিও, স্যার, ঠিক আছে। সে ভিডিও ওপেন করে রাখলে আপনার সমস্যা কি? ভাই না, এটা এখানে তো শুরু আপনাদের করেছে। কোনো কথা বলার থাকলে আমাদেরকে মেসেজ দিবেন, ক্লাসের মাঝখানে ক্লাস কথা বলবেন না, মেসেজ দিবেন, আমরা মেসেজ দেখি। ভিডিও ওপেন করে রাখলে তো সমস্যা নাই, তবে আপনার যদি নেট বাফারিং করে তাহলে আপনি আপনার ভিডিও অফ করে রাখতে পারেন। তো যাই হোক, আমাদের প্রাচীন যুগের যে এই যে বলছিলাম যে কনসিস্টেন্সি ব্যাপারটা আমাদের ধরে রাখতে হবে, তাহলে বিসিএস ক্যাডার হওয়া খুব সহজ হয়ে যাবে। তো প্রাচীন যুগের সাহিত্যের এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পেলাম। আমরা এরপরে চলে যাব যে আমরা যে আলোচনা করব আজকে আলোচ্য বিষয় মূল চর্যাপদ। আপনাদেরকে আমি স্লাইডের পিডিএফ দিয়ে দিব। আর আর পাশাপাশি আপনারা তো ইয়ে করবেনই, নোটস নিবেন। অবশ্যই অবশ্যই অনলাইন, আমি কিন্তু স্লাইডে সবকিছু দিয়ে দিব না, আমি অনেক কথা বলবো, অনেক কিছু এখানে লিখবো, হ্যাঁ। আপনারা অবশ্যই যেহেতু অনলাইনে ক্লাস করতেছেন, অবশ্যই হাতের কাছে খাতা কলম রাখবেন, নোটস নিবেন।
আপনি যতই ব্রিলিয়ান্ট মানুষ হন না কেন, আপনি যদি ক্লাস করার সময় নোটস না নেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। ওকে, তো যাই হোক, যে যা বলছিলাম যে চর্যাপদটা কিভাবে আবিষ্কার হলো, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক এটা আবিষ্কৃত হয়েছে। এই হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে কেউ কি বলতে পারবেন? তার একটা স্পেশালিটি ছিল, সেটা কি? হরপ্রসাদ শাস্ত্রীর একটা স্পেশালিটি ছিল, সেটা কি, কে বলতে পারবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ আছেন এখানে? নাই? ইয়েস স্যার। তিনি ঢাকা উনি বিশ্ববিদ্যালয়ের ঢাকা ওই ইউনিভার্সিটির বাংলা ও বাংলা সংস্কৃত বিভাগ। বিভাগের প্রথম চেয়ারম্যান ছিলেন। ভেরি গুড। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রথম কি চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান ছিলেন। এইখানে তিনি কি, তার জন্ম কিন্তু আমাদের বাংলাদেশে খুলনাতে হয়েছিল। তো তারপরে তিনি সামহাও ইন্ডিয়ার দিকে চলে যান। তো মহামহোপাধ্যায়টা, এটা হচ্ছে তার একটা উপাধি। এই উপাধিটা দেওয়া হয়েছিল ওই চর্যাপদ আবিষ্কার করার কারণে। তার এই শাস্ত্রীটাও কিন্তু তার আরেকটা উপাধি, তার আসল নাম শুধু হরপ্রসাদ। ওকে, শাস্ত্রীটাও তার একটা পদবি, মহামহোপাধ্যায়টা পদবি। কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এইটা তাকে দেয়া হয়েছিল শুধুমাত্র চর্যাপদ আবিষ্কারের কারণে। তো যাই হোক, এই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, তার পারিবারিক একটা পদবি ছিল, সেই পারিবারিক পদবি ছিল ভট্টাচার্য। ওকে, তো আমাদের যেহেতু বিসিএস এ আমাদের একটা জিনিস আমরা অনেক সময় ভুল করি, মনে রাখবেন সব সময়, বিসিএস এর বাংলার প্রশ্ন গতবার যেটা আসছে সেটাই বছর রিপিট হবে না। ইংলিশে রিপিট হয়, সাধারণ জ্ঞানে রিপিট হয়, তারপরে হচ্ছে কি গণিতে রিপিট হয়, বিজ্ঞানে রিপিট হয়, কিন্তু বাংলায় কখনো রিপিট হবে না। এই কারণে বাংলা পড়ার সময় আপনারা খুব আহ সতর্কভাবে পড়বেন, এবং কোনো জিনিস যেন মিস না হয় সেটাও মাথায় রেখে পড়বেন। মানে পড়ে যাবেন, অটোমেটিক্যালি আপনার পরীক্ষার হলে এটা মনে পড়ে যাবে। তো যাই হোক, এই হরপ্রসাদ ভট্টাচার্য, তিনি বাংলা সাহিত্যের যে চর্যাপদ আবিষ্কার করার কৃতিত্ব তার নামে আছে। তো তিনি নেপালে চলে গেলেন। সেই নেপাল থেকে নেপালের পরিবারের যে ইয়াটা আছে, ওটা কি বলে, লাইব্রেরি, ঠিক আছে, সেই লাইব্রেরিতে গিয়ে ওখান থেকে তিনি এই হাজার বছর অনেকগুলো 3টা পুঁথি পেলেন। কয়েকটা পুঁথি পেলেন, সেই পুঁথিগুলোকে নিয়ে তিনি এসে এসে তারপরে ওটাকে সম্পাদনা করে প্রকাশ করলেন। 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে একটা বই, পুঁথি প্রকাশ করলেন। এখানে আরো 3টা ছিল, যে কি, সর্বপাদের দোহাকোষ, কৃষ্ণপাদের দোহাকোষ এবং ডাকার নব। এছাড়াও চর্যাপদটাও ছিল। টোটাল 4টা ছিল, তার ভিতরে চর্যাপদ একটা ছাড়া আর বাকি এই 3টা ছিল। তিনি কিন্তু একবারে গিয়েই কিন্তু চর্যাপদ পেয়ে যান নাই, তাকে 3বার যাইতে হয়েছে। 3বার গিয়ে তৃতীয়বার, ওকে, তৃতীয়বারে তিনি লাইব্রেরিতে এই জিনিসগুলো পেয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে যে বাংলার যে চর্যাপদটা আছে সেটা কেন, কিভাবে নেপালে গেল? নেপাল কোথায় অবস্থিত, কে বলতে পারবে? সেই চর্যাপদ নেপালে যাওয়ার কারণ আমরা পরে আলোচনা করব। আমাদের শুধু এতটুকু মনে রাখতে হবে যে এই যে 1000 বছর বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে তিনি একটা বই সংকলন করে প্রকাশ করলেন, এবং এটা কিভাবে তিনি ওই সূত্রটা পেলেন, যে তিনি ওখানে যেতে হবে। এটা ওখানে নেপালের যে একজন ইয়া আছে, রাজা ছিলেন, রাজেন্দ্রলাল মিত্র। তিনি সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অ্যাট ইন নেপাল নামে একটা বই লিখেছিলেন। সেটা নিয়ে আমি পরের স্লাইডে আলোচনা করতেছি। সেই বইতে তিনি এরকম কিছু প্রাচীন পুঁথির হিন্টস দিয়েছিলেন। সেই হিন্টস ধরে কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী নেপালে যান, এবং তিনি কয়েকবার ওখানে গিয়ে নানা কিছু খোঁজ করে তারপরে তিনি এটা পান। এবং এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, খেয়াল করেন কোথা থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে
1900 কত সালে? 1916 সালে এটা প্রকাশিত করা হয় এবং সেটার নাম কি ছিল? হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এবং এখানে আরো 3টা পুঁথি ছিল। খেয়াল করেন, এগুলো কিন্তু পুঁথি, বইয়ের নাম না, এগুলো হচ্ছে কি পুঁথি। সরপাদের দোহা কোষ, কৃষ্ণপাদের দোহা কোষ এবং ব্যাকরণ। এখন আসেন চর্যাপদের রচনাকাল নিয়ে আমাদের সেই চর্যাপদের রচনাকালটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব। চর্যাপদটা কখন রচনা করা হয়েছে? এই চর্যাপদের রচনাকাল নিয়ে অনেক ধরনের মতভেদ আছে। কেউ বলতেছে এটা 650 খ্রিস্টাব্দে রচিত হয়েছে, কেউ বলতেছে না এটা হচ্ছে 950 খ্রিস্টাব্দে রচিত হয়েছে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে এই চর্যাপদের রচনাকাল হচ্ছে 650 খ্রিস্টাব্দ, মানে সপ্তম শতক। ওকে, সপ্তম শতক। আবার আমাদের ডক্টর সুনীতি কুমারের মতে 950 খ্রিস্টাব্দ, মানে আমাদের এখানে দশম শতক। এখন বেশিরভাগ কিন্তু মত দিয়েছে ডক্টর সুনীতি কুমারের পক্ষে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মিন্নাত নামে একজন, খেয়াল করেন, মিন্নাত নামে একজন চর্যাকার ছিলেন। সেই চর্যাকারের একটা ঐতিহাসিক দলিল তিনি দেখিয়েছিলেন। এক রাজার ওখানে তিনি গিয়েছেন, সেই দলিলের আলোকে তিনি বলতেছেন যে এই আমাদের চর্যাপদ প্রাচীনতম একদম 650-এ। তো কিন্তু তারপর ডক্টর সুনীতি কুমার বলতেছেন যে এই মিন্নাত আর সেই মিন্নাত এক না। ওকে, আমাদের অনেকে থাকে না পূর্বপুরুষের নাম অনুযায়ী আবার নাতি নাতনির নাম রাখে, তো সেরকমই একটা কিছু এখানে হয়েছে। তো আমাদের চর্যাপদের রচনাকাল নিয়ে এই দ্বিমত আমরা দেখতে পাই। তো আমাদের যদি প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত 950 থেকে 950 সাল বা দশম শতাব্দীকে কি করেছে, মানে মেনে নিয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মেনে নেননি। তিনি বলেছেন যে এটার রচনাকাল 650 খ্রিস্টাব্দে। তো এবং এখানে আরেকটা বিষয় আসে যে কি পাল আমলের চর্যা রচনা শুরু হয়। পাল আমল কোনটা? আমরা গোপাল নাম শুনছি না? যুগের পরে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল, আমাদের বাংলার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে যে সাম্রাজ্য, প্রায় 400 বছরের অধিক যে সাম্রাজ্য পরিচালিত হয়েছিল সেটা ছিল পাল সাম্রাজ্য। এত দীর্ঘ সময় ধরে কেউ করতে পারে নাই, রাজ্য পরিচালনা করতে পারে নাই বাংলায়। তো সেই পাল সাম্রাজ্যের আমলেই কি চর্যা রচনা শুরু হয়। পালরা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। হ্যাঁ, পালরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, এই কারণে কিন্তু সেই সময় ইয়াটা রচনা শুরু হয়। এখন স্বাভাবিকভাবেই যে এটা হবে, কারণ পালরা যে ধর্মের মানুষ, তারাও চাইবে তাদের ধর্মের প্রচারণা হোক, তারাও চাইবে তাদের ধর্মের পৃষ্ঠপোষকতা করতে। কিন্তু এবং এই বৌদ্ধ আমলে শুরু হলেও এই রচনাকাল কয়েকশো বছর ধরে চলছে। আমাদের যে চর্যাপদের রচনাকাল, খেয়াল করেন, আমরা জানি যে প্রাচীন যুগের রচনাকাল কত বছর, মানে আমাদের বেশিরভাগ ইয়ে অনুযায়ী 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। প্রায় 300-400 বছর ধরে এই শুধুমাত্র একটা চর্যাপদ লেখা হয়েছে, এবং এটা শুরু হয়েছে পাল আমলে, শেষ হয়েছে সেন আমলে। আমাদের সেন আমল, তো আমরা সবাই জানি সেন আমল দক্ষিণ সেন। আচ্ছা, আমরা যেহেতু এখানে কথা বললে আরেকজনের সমস্যা হয়, তো আমরা যখন কথা বলবো, প্রশ্ন করব, তখনই নিজেকে আনমিউট করে প্রশ্ন করব, কেমন? এটা প্রথম একটু অনলাইন ক্লাসে এরকম হয়, পরে আস্তে ধীরে সবাই যখন ইউজ টু হয়ে যায় তখন এটা হয়।
আশা করি আপনারা ওইটা ইউজ টু হয়ে যাবেন। আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমার এখান থেকে যদি সাউন্ড আসে তাহলে বাকিদের ক্ষেত্রেও সেটা সমস্যা হয়। হুম। তো যাই হোক, আমাদের চর্যাপদের রচনা শুরু হয়েছিল কবে? পাল আমলে, এবং শেষ হয়েছে কবে? সেন আমলে। 1204 সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, আমরা তো এটা সবাইকে জানি, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কি করে? বাংলা বিজয় করে। সে মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে কি নদিয়া আক্রমণ করে, এবং সে নদিয়া আক্রমণ করে ঘোড়া সওয়ারির বেশে সে ব্যবসায়ীর বেশে এখানে প্রবেশ করে। সে আক্রমণ করার পরে সে দ্রুত ওই দখল করে নেয়। তো এই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির হাত ছিল অনেক লম্বা, হাঁটু পর্যন্ত, কিন্তু সাইজ ছিল ছোট। হ্যাঁ। তো এই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি 1204 সালে বাংলা বিজয় করে বুঝাই দিছে সাইজ ডাজন্ট ম্যাটার। হ্যাঁ। তিনি বাংলা বিজয় করেন। এই সালটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের জন্য, 1204 সাল, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি। কারণ এর পরে আমাদের মধ্যযুগ শুরু হয়েছে, এর আগে ছিল আমাদের প্রাচীন যুগ। আমাদের 1204 সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি আসার ফলে এখানে মুসলমান শাসনের শুরু হয়, এবং এখানে আমাদের সমাজ ব্যবস্থাতে একটা বিশাল পরিবর্তন আসতে থাকে। এছাড়াও আমরা এখানে দেখতে পাবো বৈষ্ণব ধর্ম, হ্যাঁ, আমাদের বাউল ধর্ম, আমাদের আরো অন্যান্য অনেক কিছুতে এই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির আমরা অবদান দেখতে পাবো। যাই হোক, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বাংলা বিজয় করেন, এবং সেই হিসেবে ডক্টর সুনীতি কুমারের মতে তাই চর্যা রচনার সময়কাল 1200 পর্যন্ত ধরেছেন। এই ব্যাপারে কিন্তু কেউ দ্বিমত না যে কি চর্যাপদের রচনাকাল শেষ সময় 1200 সাল। কারণ 1204 সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি কি করছে? বাংলা আক্রমণ করে বাংলাকে ইয়ে করছে। আমাদের সাহিত্যের যুগ বিভাগের অনেকগুলো যুগ বিভাগ আছে, অনেক এক একজন এক একজন মানে এই ইতিহাসবিদ এক এক ভাবে করছে। কেউ করছে সাহিত্যের প্যাটার্ন অনুযায়ী, কেউ করছে সাহিত্যের রচনাকাল অনুযায়ী, কেউ করছে সাহিত্যিকদের জীবনী অনুযায়ী, কেউ করছে রাজাদের জীবনী অনুযায়ী, আবার কেউ কেউ মনে করছে যে সামাজিক পরিবর্তন অনুযায়ী, কেউ কেউ পরিবর্তন করছে রাজনৈতিক পরিবর্তন অনুযায়ী। তো আমরা দেখতে পাই যে কি এই 1204 সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি আসার ফলে শুধুমাত্র যে শাসন ভারের পরিবর্তন বা রাজনৈতিক পরিবর্তন হয়েছে তা না, সামাজিক পরিবর্তন একটা ব্যাপক ভূমিকা রাখে আমাদের সমাজের ভিতরে। এই কারণে এই সবাই মিলে একটা ডিসিশন নিছে, আমাদের প্রাচীন যুগের সর্বশেষ ইয়াটা ধরা হয়েছে কত? 1200 সাল। তো তার ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি যে তার বিখ্যাত ডক্টর সুনীতি কুমারের বিখ্যাত বই অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এখানে একটা অফ আছে, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা একটা বিখ্যাত বই, প্রায় সময় পরীক্ষাতে আছে। ODBL, এটা কে লিখছে? ODBL এর পূর্ণরূপ কি? এরকম করে অনেক ধরনের প্রশ্ন আসে। এর জন্য আপনারা এখানে এটা মাথায় রাখবেন যে কি ODBL মানে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বিশাল একটা বই। এটা ডক্টর সুনীতি কুমার এই বইটা লিখে প্রমাণ করছে যে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। কারণ যখন চর্যাপদ আবিষ্কার হইলো তখন হিন্দি ভাষা, মৈথিলি ভাষা, উড়িষ্যা ভাষা, হ্যাঁ, এরকম আরো অন্যান্য ভাষার যারা ভাষাবিদ ছিল তারা এসে বললো যে কি এটা এটা তাদের ভাষার প্রাচীনতম নিদর্শন। ওই যে মানে ওই যে কি বলে মানে যার পরিচয়ের সংকট থাকে, হ্যাঁ, সে কিন্তু মানে হাতে পাতায় করে যেভাবে খুঁজে বের করার চেষ্টা করে, তার একটা শিকড় খুঁজে বের করার চেষ্টা করে। তো আমরা তো আমাদের পরিচয় শিকড় খুঁজে বের করতে পারছি, ওরা তাদেরটা বের করতে পারে নাই। এই কারণে তারা মানে পাগল হয়ে গেছিল আমাদের। তারা প্রমাণ করতে চাচ্ছিল যে কি চর্যাপদ তাদের ভাষার প্রাচীনতম নিদর্শন। কিন্তু ডক্টর সুনীতি কুমার যখন তার বিখ্যাত এই ODBL-টা লিখলেন, হ্যাঁ, এইটা লেখার পর আর কারো সাহস হইল না যে কি আমি মানে প্রমাণ করার যে কি এটা তাদের ভাষার একটা বিখ্যাত সরি মানে বাংলা ভাষার যে তাদের এই চর্যাপদের প্রাচীনতম নিদর্শন না, এটা বলার আর সাহস কারো হইল না। তো এই ছিল আমাদের অরিজিনাল ডেভেলপমেন্ট। তার সেটাতে তিনি বলেছেন যে চর্যা রচনাকাল 950 থেকে 1200 সাল পর্যন্ত। এই গ্রন্থে চর্যার ভাষা তত্ত্ব বিশ্লেষণ করে দেখেন আমাদের এই যে ODBL-এ আমাদের কি বিশ্লেষণ করা হয়েছে?
চর্যাপদের ভাষাতত্ত্ব। আপনাদের যদি প্রশ্ন করে যে ডক্টর সুনীতি কুমার চর্যার কি বিশ্লেষণ করেছেন, তাহলে এটা হবে কি ভাষাতত্ত্ব। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কিন্তু আলোচনা করেছেন ধর্মতত্ত্ব। ঠিক আছে, ডক্টর শহীদুল্লাহ কি আলোচনা করছেন? ধর্মতত্ত্ব। তার বুদ্ধিস্ট মিস্টিক্স অন, ডক্টর শহীদুল্লাহ চর্যাপদ নিয়ে একটা বই লিখছিল, সেটার নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক্স সংস। ওকে, বুদ্ধিস্ট মিস্টিক সং মানে বৌদ্ধদের রহস্যপূর্ণ গান। তো এই যে আমাদের ডক্টর সুনীতি কুমার যে ইয়ে করলেন, তিনি একটা জায়গায় একটা কথা বলছে, চতুর্দশ শতকের শেষ ভাগে রচিত বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন অপেক্ষা চর্যার ভাষা ১৫০ বছর প্রাচীন। এখন কেন এই কথাটা বললেন? কারণ হচ্ছে যে কি আমাদের চতুর্দশ শতক মানে ১৪০০ সালের দিকে এসে ১৪০০ সালে আমাদের বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনটা আমরা পাই। সেটার সাথে ভাষার সাথে চর্যাপদের ভাষার পার্থক্য যেটা দেখতে পাই আমরা, সেটা দেখতে পাই যে কি প্রায় ১৫০ বছর প্রাচীন। এখন প্রশ্ন আসতে পারে, উনি কেমনে বললো যে এটা ১৫০ বছর প্রাচীন? আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি কয়েকদিন আগে ঢাকা গেছিলাম, ওখানে আমার এক ভাতিজার সাথে আমার দেখা হয়। এই ভাতিজাকে আমি প্রথমবার যখন দেখছিলাম সেই ২০০১ সালে, তখন দেখছি যে সে মানে মাত্র কোলে উঠছে, মানে ছোট বাচ্চা। হ্যাঁ, তো এখন আবার যখন দেখতে গেলাম তখন ভার্সিটিতে ভর্তি হয়েছে। তো এই যদি একটা বিশাল পরিবর্তন দেখেন, ২০ বছর আগে আমি বুঝতে পারতেছি যে ওই সময় এরকম ছিল, এখন এরকম হয়েছে। আমরা তো কাউকে দেখে তার বয়স আন্দাজ করতে পারি, তাই না? তো ভাষাবিদরাও ভাষা থেকে বলতে পারে যে কি ভাষাটা কত বছর পুরাতন, বা ভাষাটার এই প্রাচীন আমলে কেমন ছিল, এটা কেমন ছিল, এখান থেকে এটা কেমনে আসলো, এগুলো দেখে তারা কিন্তু কি বিচার বিশ্লেষণ করতে পারে। ওকে, তারপরে আমরা দেখি যে কি আমরা এই যে চর্যাপদের যে সময় নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ বলছে। ডক্টর সুনীতি কুমার তো আমরা একটু আগে আলোচনা করলাম ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ বলেছেন। এবং ডক্টর সুকুমার সেন তিনি বলেছেন ৯০০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ। এখানে আবার তিনি আবার একটু ১৫০ বছর বাড়তি ধরেছেন। এই ১৫০ বছর বাড়তি ধরার কারণটা হচ্ছে যে আমাদের এই যে আমরা জানি যে আমাদের প্রাচীন যুগের নিদর্শন, প্রাচীন যুগ হচ্ছে ৯৫০ থেকে ১২০০, আর আধুনিক যুগ মধ্যযুগ হচ্ছে ১২০০ থেকে ১৮০০, আর আধুনিক যুগ হচ্ছে ১৮০০ থেকে বর্তমান। তো এখানে আমাদের মধ্যযুগে ১২০০ সালের পরে এখানে আরো ১৫০ বছর আমাদের একটা অন্ধকার যুগ আছে। এই ১৫০ বছরটাকে বলা হয় অন্ধকার যুগ। আমি অন্ধকার যুগ নিয়ে পরে আলোচনা করব। তিনি এই অন্ধকার যুগটাকেও কি করছেন, প্রাচীন যুগের অন্তর্ভুক্ত ধরেছেন। এবার এদিকে বলেছেন ৯০০, এদিকে কিন্তু আমরা সুনীতি কুমার ৯৫০ বললো, তিনি আরো ৫০ বছর আগায় ৯০০ বছর ধরেছেন। তা আমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা এবং এইটা। আর ব্যতিক্রম হিসেবে এটা আমাদের তিনজনের ৩ ধরনের মত আমাদের অবশ্যই 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 মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে, কিভাবে মনে রাখতে হবে, সেটা তো আলোচনা করেছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে তিনি ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ বলছে। কেন তিনি ৬৫০ খ্রিস্টাব্দ বলছিল? কারণ যদি মিন্নাত নামে একজন পত্রকর্তার রেফারেন্স তিনি দিয়েছেন। আবার ডক্টর সুনীতি কুমার ৯৫০ থেকে ১২০০ কাল বলছেন, এবং তিনি এখানে রেফারেন্স দিয়েছেন কি শ্রীকৃষ্ণ কীর্তনের যে ভাষা আছে তার চাইতে ১৫০ বছর পুরাতন। তো সেই হিসেবে তিনি একটা রেফারেন্স ধরে এই ৯৫০ থেকে ১২০০ টাইম লাইনটা নির্ধারণ করেছেন। এবং ডক্টর সুকুমার ৯০০ থেকে ১৩৫০ ধরেছেন, এবং এই ১৩৫০-এ তিনি অন্ধকার যুগটাকেও কি করেছেন, ইনক্লুড করেছেন। এখন আসে যে চর্যাপদ নেপালে যাওয়ার কারণটা কি? আমরা যে কিছু নেপালের দেখতে পাচ্ছি, এখানে যা দেখতে পাচ্ছি সবগুলোই বৌদ্ধ ধর্ম সম্পর্কিত, তাই না? আবার আমরা জানি যে নেপাল আবার কি হিন্দু রাষ্ট্র ছিল একসময়। একসময় কিন্তু নেপাল হিন্দু রাষ্ট্র ছিল, এটা জানেন আপনারা? কেউ জানেন না?
কেউ জানে না। পৃথিবীর একমাত্র ধর্মীয় রাষ্ট্র বলা হতো নেপালকে, বর্তমানে এখন সেটার জায়গা দখল করে নিছে আহ ওটা কি বলে, ইসরায়েল। হুম। আমাদের যে কোনো একটা দেশের নাগরিক হতে গেলে ধর্ম এটা কোনো মুখ্য বিষয় না, কিন্তু একমাত্র ইসরায়েল একমাত্র দেশ যার একটা অন্যতম কন্ডিশন হচ্ছে যে কি, ইহুদি হতে হবে। তো নেপালেও তাদের একসময় রাজতন্ত্র ছিল। তো ওই একবার এক রাজপুত্র মানে মাতাল হয়ে না কি হয়ে মানে সে গুলি কইরা একেবারে তার রাজ পরিবারের সবাইরা মেরে ফেলছে, গুলি করে করে। তারপর নিজে আবার আত্মহত্যা করছে, এরপরে ওখান থেকে রাজ পরিবার শেষ হয়ে গেছে। রাজ পরিবার শেষ হয়ে যাওয়ার পরে সে ওই তখন এটা রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং সেখানে গণতন্ত্র চলে আসে। এছাড়াও তো ওখানে মাওবাদী ইয়ারা ছিল নেপালে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভাই ইয়া। তা আমাদের ওটা আলোচ্য বিষয় নয়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে নেপালে কেন গেল, বাংলার যে উপাদান সেটা নেপালে যাবে কেন। আমরা দেখেছিলাম আহ চর্যাপদের রচনাকাল শুরু হয়েছিল কবে, পাল আমলে, শেষ হয়েছে কবে, সেন আমলে। সেন আমলের আমরা দেখতে পাই ইতিহাস থেকে যে পাল আমলে যেমন পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল এবং বৌদ্ধদেরকে পৃষ্ঠপোষকতা করত, সেন আমলে উল্টাটা হয়েছিল। সেন আমলে উত্তর ভারত থেকে এখানে আহ, আসে আহ, ইয়ারা সেনরা, এবং তারা এখানে এত বেশি তাদের হিন্দু ধর্মের ইয়াটাকে এত বেশি প্রায়োরিটি দিতে থাকলো যে অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী প্রকাশ্যে বৌদ্ধ ধর্ম পালন করতে পারছিল না। তো স্বাভাবিকভাবে এই ধর্মীয় সাধক যারা ছিলেন তারা একটা সময় এই তাদের এই এলাকা ছেড়ে কোথায় চলে যান, নেপালের দিকে চলে যান। কারণ স্বাভাবিকভাবে আমরা তো দেখি যে প্রাচীনকালে আহ যারা বৌদ্ধ সাধু সন্ন্যাসী তারা সবাই কোথায় যায়, পাহাড়ে চলে যায়, হিমালয়ে চলে যায় সাধনা করতে। তো তারাও এখানে, নেপাল যেহেতু হিমালয়ের পাদদেশে অবস্থিত, তারা এদিকে চলে আসছিল সেফ জোনে থাকার জন্য। তো এই কারণেই নেপালটা মূলত আমাদের চর্যাপদের আবিষ্কারের স্থল হয়ে গেল এবং সেখানে এই আমরা বাংলার যে প্রাচীনতম নিদর্শন চর্যাপদটা আমরা ওখানে পেয়েছি। চর্যাপদ আবিষ্কারের ইতিহাস, তো এই যে আবিষ্কারের ইতিহাস তো আমি বললাম যে চর্যা যে এই যে নেপালের রাজেন্দ্রলাল মিত্র, ঠিক আছে, রাজেন্দ্রলাল মিত্র তিনি নেপালের সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার নামে একটা কি বই আহ লিখেছিলেন ইংরেজিতে। সেই বইটা দেখে আমাদের হরপ্রসাদ শাস্ত্রী একটা কি পান, বৌদ্ধতান্ত্রিক যে ইতিহাসের কথা সেখানে আমরা দেখতে পাই। এবং সেটার সূত্র ধরে হরপ্রসাদ শাস্ত্রী আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির যে বাংলা বিভাগের যে প্রথম ওটা কি বলে, প্রথম যে তিনি বিভাগীয় প্রধান ছিলেন, তিনি কি করলেন, উম, নেপালে চলে গেলেন। তো রাজেন্দ্রলালের মৃত্যুর পর রাজেন্দ্রলাল কেমনে এটা আবিষ্কার করলো, রাজেন্দ্রলাল আবিষ্কার করলো যে তাকে কিন্তু ওই সময় ব্রিটিশ সরকার একটা দায়িত্ব দিয়েছিল সার্ভে করার 1882 সালে। কত সালে? 1882 সালে বিবিধার্থ পত্রিকার সম্পাদক, বিবিধার্থ, হ্যাঁ, একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার সম্পাদক রাজেন্দ্রলাল মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, একটা গ্রন্থে নেপালের সংস্কৃত ভাষায় রচিত যে বিভিন্ন বৌদ্ধতান্ত্রিক যে সাহিত্য কথাগুলো ছিল সেগুলো নিয়ে তিনি একটা কি এরকম আর্টিকেল প্রকাশ করেন। তখনকার সময়ের স্কলাররা ছিল, আমার কাছে মনে হয় যে তারা অমানবিক মানে মানুষ ছিল। তারা অমানবিক বলতে মানে এত বড় বড় বই, হ্যাঁ, কিভাবে লিখছে, আমরা এখন একটা নেটের সাহায্য নিচ্ছি, বইয়ের সাহায্য নিচ্ছি, এটা করতেছি সেটা করতেছি, তারপরে একটা 20 পৃষ্ঠার আর্টিকেল লিখতে মানে খবর হয়ে যায়। কিন্তু তারা বিশাল বিশাল বই কেমনে লিখে ফেলছে কোনো ধরনের ইয়ে ছাড়া, শুধুমাত্র মাথা খাটা খাটা লিখছে। তো যাই হোক, এই যে তিনি সাহিত্যের কথা তিনি তো প্রকাশ করলেন। তো রাজেন্দ্রলালের মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ সরকার কি করলো, বাংলা, বিহার এবং আসাম অঞ্চলের পুঁথি সংগ্রহ করার দায়িত্ব দেয় কাকে, ওই যে আমাদের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, কি নাম ছিল, মহামহোপাধ্যায় হরপ্রসাদ
শাস্ত্রী। তো তিনি তৃতীয়বার, প্রথমবার গিয়েছিলেন 1897 সালে এবং দ্বিতীয়বার গিয়েছিলেন 1898 সালে। ওকে, এবং তৃতীয়বার যান 1907 সালে। এই 1907 সালটা আমাদের গুরুত্বপূর্ণ। 1907 সালে তিনি সেই নেপালের রাজদরবারে ওখানে যান এবং তিনি রাজদরবারের গ্রন্থাগারে কিছু পুঁথির সন্ধান পান, যেটার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়, ডাকার্ণব, সরপাদের দোহা এবং কৃষ্ণপাদের দোহা। এবং এর মধ্যে চর্যাপদের যে মানে ছাড়া, মানে চর্যাপদটা ছাড়া বাকি যে তিনটা ছিল, এগুলো ছিল অপভ্রংশ ভাষায় রচিত। অপভ্রংশ কি? চর্যাপদ ছাড়া আর চর্যাচর্য বিনিশ্চয় ছাড়া টোটাল 4টা জিনিস পাইছিল। চর্যাচর্য বিনিশ্চয়, সরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব। এটা বাদে এই বাকি তিনটা, এইটা ছিল বাংলা ভাষায় লেখা, আর এগুলো ছিল কি অপভ্রংশ ভাষায় লেখা। হ্যাঁ, এই অপভ্রংশটা কি? অপভ্রংশটা হচ্ছে আমাদের বাংলা ভাষারই একটা টার্ম। আমরা জানি যে আমাদের বাংলা ভাষার একদম প্রাচীনতম বা ইয়া হচ্ছে যে কি ইন্দো ইউরোপীয় ভাষা। হুম, ইন্দো ইউরোপীয় ভাষা, সেটা দুইটা শাখা, কেন্তম, আর একটা শাখা হচ্ছে কি শতম। শতম থেকে একটা ভাষা অনেকগুলো পার্ট আছে, সেই পার্টের একটা জায়গায় আসছে অপভ্রংশ। অপভ্রংশ মানে হচ্ছে যে কিছুটা বিকৃত ভাষা, কিছুটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সময়ের সাথে সাথে, জায়গা পরিবর্তনের সাথে সাথে ভাষারও কি হয়, চেঞ্জ হয়। তো তিনি এই এই 4টা বইকে এনে তিনি আমাদের যে এশিয়াটিক সোসাইটি আছে, সেই এশিয়াটিক সোসাইটি থেকে 1916 সালে এগুলো সম্পাদনা করে কি প্রকাশ করেন। সম্পাদনা করে যখন প্রকাশ করেন এবং সেটার নাম দেন কি 1000 বছরের পুরাণ আহ দোহা। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, অনেক সময় 1916 এবং 1915 এই দুইটা নিয়ে একটু কনফিউশন হয়। আমাদের 1916 হচ্ছে যে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় 1916 সালে। আর 1915 সালে এটা হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে যে মানে যে একটা ইয়া করেন, এশিয়াটিক সোসাইটি, হ্যাঁ, এশিয়াটিক সোসাইটি থেকে আ ক্যাটালগ অফ পাম লিফ অ্যান্ড সিলেক্টেড পেপার বিলঙ্গিংস টু দ্য দরবার লাইব্রেরি নেপাল, এভাবে একটা তিনি নামে প্রকাশ করেন। পরবর্তীতে এটাকে তিনি আবার সম্পাদনা করে 1916 সালে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে তিনি এটা প্রকাশ করেন। খেয়াল করেন, এখানে বলছে যে পুরাণ, পুরাণ, এই পুরাণ আর এই পুরাণ, এই দুইটার ভিতরে পার্থক্য আছে। কি পার্থক্য আছে কেউ বলতে পারবে? স্যার, একটা হচ্ছে পুরাতন বোঝাচ্ছে, আর একটা হিন্দু ধর্মীয় যে গ্রন্থ পুরাণ সেটাকে বোঝাচ্ছে। ভেরি গুড। একটা হচ্ছে যে পুরাতন দন্তন্য যেটা, সেটা হচ্ছে যে পুরাতন, কাপড় পুরাতন হয়ে যাওয়া, মানুষ পুরাতন হয়ে যাওয়া। হ্যাঁ, আর একটা পুরাণ মানে হচ্ছে হিন্দুদের যে হিন্দু ধর্ম অবলম্বনে যে বিভিন্ন ধরনের ধর্মীয় কাহিনীগুলো আছে, সেই কাহিনীগুলোকে বলা হয় পুরাণ। তো এখানে লেখক বা আমাদের ইয়াতে পুরাণ বলতে এই এই যে ইয়াগুলোতে সেভাবে তিনি বিবেচনা করে 1000 বছরের পুরাণ এই কথাটা বলতে চেয়েছেন। তো আমাদের চর্যাপদের আবিষ্কারের ইতিহাস আমরা জানলাম। চর্যাপদের কবি বা পদকর্তা, চর্যাপদের কবি বা পদকর্তাদের আমরা জানি যে মহাজন বলা হয়, পদকর্তা বলা হয়, হ্যাঁ, পাদও বলা হয়, পাদও একটা বলা হয় পা। এখন মহাজন, পদকর্তা, পাদ, পা। এখন মহাজন মানে যে সুদ খায় সেই
সুদখোর মহাজন না। ওকে, এখানে মহান যে জন, মহাজন মানে যারা এরকম পদ লিখতে পারে তারা মহান ব্যক্তি, তাই তাদের নাম দেওয়া হয়েছে মহাজন। আর পদকর্তা মানে পদ রচনা করে, এখানে পদ মানে পা না, এখানে পদ মানে যে কবিতার লাইন বা কবিতাগুলো রচনা করে সেটাকে বলা হচ্ছে। পাদও হচ্ছে সেরকমই, পদকর্তা থেকে আসছে আমাদের পাদ, এই পাদ দ্বারা আবার আমরা যে পাদ দেই সেই পাদ দেওয়ার কথা বলে না। হ্যাঁ, আর এখানে পা মানে ঠ্যাং বোঝাচ্ছে না, এই পা মানে পাদর সংক্ষিপ্ত রূপ। ওকে, তাহলে পদকর্তা থেকে আসছে পাদ, পাদ থেকে আসছে পা। তো আমাদের এই যে চর্যাপদের যে টোটাল যতজন কবি আছে তার ভিতরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে 23 জন, ডক্টর সুকুমার সেন বলছে 24 জন। হ্যাঁ, এখন আমাদের এই 23 জন কেন বললো, 24 জন কেন বললো, এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে একটা পুঁথি আমরা কিন্তু কিছু পুঁথি আমরা কিছু খুঁজে পাই নাই। হ্যাঁ, সেই পুঁথিগুলো যেহেতু খুঁজে পাই নাই, তাই তিনি এখানে বলতে চাইছেন যে এটা এখানে একজনের ইয়েই ছিল তিনটা, আহ আরেকজনের ছিল দুইটা। তা আবার এখানে সুকুমার সেন বলছে যে না, এখানে একজন ছিল যে শুধু একটাই লিখছে, তাই তার নামটাও ইনক্লুড করতে হবে। তো এই আমাদের এটা মনে রাখতে হবে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে এখানে আমাদের পদকর্তার সংখ্যা হচ্ছে 23 জন, ডক্টর সুকুমার সেনের মতে পদকর্তার সংখ্যা হচ্ছে 24 জন। তো আমাদের এখানে অনেক কবি বা পদকর্তাগণ আছে, আমরা কবি বা পদকর্তাগণের নাম এখানে একটু আলোচনা করি। আমাদের সবচেয়ে বেশি পদ রচনা করছে কানহপা, সবচেয়ে বেশি পদ রচনা করছে কানহপা। ওকে, বাঙালি বাঙালি পদকর্তা ভুসুকুপা। তারপর হচ্ছে যে প্রাচীন বা আদি 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 পদকর্তা হচ্ছে কি লুইপা। ওকে, তাহলে এখানে আমাদের সবচেয়ে বেশি কানহপা লিখছে, প্রায় 13টা পদ লিখছে কানহপা। আবার বাঙালি ইয়া যেটা আছে ভুসুকাপা, দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে কে, ভুসুকোপা। ভুসুকাপা প্রায় 8টা পদ রচনা করেছেন। তো এখন প্রশ্ন আসতে পারে এই কানহ, কানহ মানে কানাই বা কৃষ্ণের আরেকটা নাম যেটা, হ্যাঁ, সেখান থেকে কানহ কথাটা এসেছে। আর ভুসুকোপা কথাটা আসছে, ভুসুকোপা তিনি কিন্তু এক রাজপুত্র ছিলেন, সে রাজপুত্র ছিলেন এবং সেখানে তিনি মানে ভুসুকু এটা নামের একটা ইয়ে করছে যে ভুক্তি, সু মানে হচ্ছে সুক্তি মানে ঘুম, হ্যাঁ, এবং আহ কু মানে কুটির, মানে এখানে বাঙালির বৈশিষ্ট্য তিনি প্রকাশ করেছেন, খায় দায় ঘুমায়। হ্যাঁ, খায়, ভুক্তি মানে খায়, সুক্তি মানে ঘুমায়, কুটির মানে কোথায়, ঘর। ঘর কোনো বাঙালি কিন্তু একটু ঘর কোনো, ঘরের বাইরে যেতে চায় না। এই এই কারণে তিনি ইয়া করছেন যে লুইপা। আবার লুইপা দেখো, লুইপা পদ রচনা করছে দুইটা। তো সবচেয়ে বেশি পদ রচনা করছে কানহপা, সরি আমি 12টা বলছি, এটা হবে 13টা। সবচেয়ে বেশি পদ রচনা করেছে কে, কানহপা, 13টা পদ রচনা করছে। এবং লুইপা রচনা করছে দুইটা। আর আমাদের বাঙালি কবি যিনি ভুসুকোপা, সেই ভুসুকোপা রচনা করছে 8টা। এভাবে আরো অন্যান্য অনেক ধরনের আমাদের ইয়া আছে, যেমন কুক্কুরিপা মহিলা কবি। কুক্কুরি, কুক্কুরি মানে কি কে বলতে পারবে? কুকুর স্যার। না, কুকুরি মানে হচ্ছে যে মুরগি ক ক করে, মহিলা, একমাত্র মহিলা কই, মহিলারা তো ক ক বেশি করে এই কারণে। মহিলারা চুপ থাকে। একটা জোকস মনে পড়ছে, বলবো? আমি আবার ক্লাস একটু জোকস টোকস বেশি বলি, যদি কারো মাইন্ড না করেন বলি তাহলে। কেউ কোনো কথা বলে না, তাহলে আমাদের শুনতে হবে না, বেশি সিরিয়াস। বলেন স্যার। তো এক মহিলার হাজবেন্ড তাকে প্রতিদিন পিটায়, প্রতিদিন পিটায়, যখন সে কোনোভাবেই তো মায়ের খাওয়া বন্ধ অনেক কিছু করছে, কোনোভাবেই তার জামাইয়ের পিটানি খাওয়া বন্ধ হচ্ছে না। সে এক বাবার কাছে গেল, তো বাবার কাছে গেল যে আহ বাবা বলতেছে আমার এরকম আমার জামাই প্রতিদিন পিটায়, কি করব? বাবা তার একটা তাবিজ দিছে, বলছে যখনই তুই তোর জামাই ঘরে আসবে, হ্যাঁ, তখনই এই তাবিজটা তুই দাঁত দিয়ে আমরা ধরে রাখবি, এভাবে এভাবে কামড়ে ধরে রাখবি, তাহলে দেখবি তোর জামাই তোর আর মারে না। তো সে ওটা করলো।
তো সে একদিন টেস্ট করার জন্য একদিন সে তাবিজ কামুন না দিয়ে ধরে রাখছে এবং সেদিনই মাই। তো সে এখন খুব খুশি, বাবার জন্য অনেক উপঢৌকন নিয়ে বাবার কাছে গেল, বলো বাবা আপনি যে তাবিজ দিছেন, হ্যাঁ আমার এটা অনেক কাজ করতেছে, তো আমার এখানে তো আমার অনেক ইয়ে করে। তখন বাবা বলতেছে, আরে ভাই খুব, এটা আসলে তোর তাবিজের জন্য না, এটা হচ্ছে তাবিজটা যে তুই দাঁত কামড়ে ধরে রাখো এজন্য তোর মুখ বন্ধ থাকে। হ্যাঁ, তো মুখ বন্ধ থাকে দেখে তোর জামাই তোরে পারে না। তা আসল কথা হচ্ছে এটা, মেয়েদের মুখ কিন্তু সহজে বন্ধ হয় না। তো এই জন্য নাম দিছে কি কুকুরিপা। দেখবে যে মোরগ কিন্তু ডাক দেয় কুকুরুকু, আর মুরগি যেগুলো আছে, মুরগি সবসময় ক ক ক ক ক ক করতে থাকে। ওকে, তো লেডিস মাইন্ড করিয়েন না, এটা বাস্তবতা। আর এটা আপনাদের জানা থাকা লাগবে কেন নাম দিছে কুকুরিপা। এখানে যেমন এখানে আমাদের এই যে বাঙালি কবি ভুসুকোবা, সে তার নাম দিছে কেন, এই যে ভক্তি শক্তি, আবার কুকুরিপা নাম দিছে কেন মহিলা কবির নাম, সেগুলো আমাদের বুঝতে হবে। তো যাই হোক, এই কবি পদকর্তাগণের আমাদের যারা আছে তাদের সম্পর্কে আপনারা একটু বই থেকে আরো বিস্তারিত পড়ে নিবেন। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট ধরিয়ে দিলাম, সূত্র ধরিয়ে দিলাম আর কি। তো আমাদের এই ভুসুকিপার আরেকটা ইয়ে ছিল দেখি বাঙালি কবি, এবং সবচেয়ে বেশি লিখছে কানহপা, এবং আদি কবি হচ্ছে লুইপা। আরো অন্যান্য অনেক কবি আছে, এতগুলো কবির নাম আপনারা মনে রাখতে পারবেন না, যেটা যেটা ব্যতিক্রম, হ্যাঁ সেগুলো সেগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের, আমরা কিন্তু জানি যে কি এই আমাদের যেসব পদ আমরা পেয়েছিলাম সবগুলা পদ কিন্তু আমরা পাই নাই। হ্যাঁ, আমরা এখানে কেউ বলতেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টা, আবার ডক্টর সুকুমার সেনের মতে 51টা। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছে 50টা, আর সুকুমার, মানে আমি সংক্ষেপে লিখলাম, সুকুমার বলতেছে 51টা। এর ভিতরে আমাদের চর্যাপদের কিছু পদ আমরা পাই নাই। সেই পদগুলো কি কি? 23 নাম্বার পদ, 23 নাম্বার পদটা আমরা অর্ধেক পেয়েছি। তারপর 24 নাম্বার পদ, 25 নাম্বার পদ এবং 48 নাম্বার পদ। তো এখানে 23 নাম্বার পদ হচ্ছে ভুসুকুপা, তারপরে 24 নাম্বার পদ হচ্ছে কানহপা, তারপর 25 নাম্বার পদটা হচ্ছে তান্তিপা, তান্তি বা ত্যান্তরিপা, এক এক বইতে এক এক ভাবে লিখছে। এবং 48 নাম্বারটা হচ্ছে এই যে কুকুরি, কুকিরিপা। এই বইগুলো পাওয়া যায় নাই, এখানে 23 নাম্বার পদটাও কি ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। তো এই যে এখানে আমরা যে দেখতে পেলাম যে চর্যাপদ কবিরা কি কি করছে, কে প্রথম কবি কে ছিল। আদি কবি মানে হচ্ছে প্রথম কবি। হ্যাঁ, যে কোনো ইয়াতে ধারায়, কাব্য ধারাতে যদি কেউ বলে যে আদি কবি কে, তাহলে সেটা হবে আমাদের প্রথম কবি। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখানে তার বুদ্ধিস্ট মিস্টিক সং যে বইটা আছে, সেই বুদ্ধিস্ট মিস্টিক সং এ বলছে যে তার পদ সংখ্যা 50টা। আর ডক্টর সুকুমার সেনের মতে বাংলা সাহিত্যের ইতিহাস যে গ্রন্থটা আছে, তিনি সেখানে বলেছেন 51টা, এবং 4টা পদ পাওয়া যায় না। 23 নাম্বার পদটা অর্ধেক পাওয়া গেছে, বাকি 24, 25 এবং 48 পাওয়া যায়নি। এখন আসে চর্যার ভাষা। চর্যার ভাষা আমাদের প্রাচীন বাংলা, অপরিণত এই ভাষাতে চর্যার কবিগণ ধর্মতত্ত্ব প্রতিফলনের চেষ্টা করেছেন। খেয়াল করেন আমাদের চর্যার ভাষাটা কিন্তু কি ছিল? অপরিণত। আমরা যেমন একটা শিশু জন্ম নিলেই কিন্তু তার সে সবগুলো বডি পার্টস নিয়ে জন্ম নেয় না। তার বয়স বাড়ার সাথে সাথে তার ভিতরের অর্গান গুলোও কি হয়, গ্রোথ তৈরি হয়, ওখান থেকে অনেক ধরনের অর্গান তৈরি হয়। তো একটা নির্দিষ্ট বয়সে গেলেই সে পরিণত হয়, যেমন আমরা একজন বলতে পারি যে 18 বছর হলে সে পরিণত হয়। তো চর্যাপদের ভাষাটা আমরা একদম প্রাচীন, এবং সেটা শিশু অবস্থায় ছিল, অপরিণত ছিল, এবং এই ভাষাতেই চর্যার কবিরা কি করছে, তাদের ধর্মতত্ত্ব আমাদের প্রতিফলন করার চেষ্টা করছে। তাদের ধর্মতত্ত্ব কি, আমরা কোন ধর্মের লোকেরা এটা ইয়া করছে, এটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া ধর্মের। এই বৌদ্ধ সহজিয়া বলতে আমরা কি বুঝি? বৌদ্ধ সহজিয়ারা মানে শরীরকেই, মানে আমাদের যে আমাদের বাউলরা যেরকম আছে, বাউলরা তাদের বলে যে এই সৃষ্টিকর্তাই শরীরের ভিতরেই আছে, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে বাইরে খোঁজার দরকার নাই। তাই দেখবেন যে বাউল গানে সবসময় শরীরের কথাটা উল্লেখ করা হয়। হ্যাঁ, আমি খুঁজে ফিরি যারে আমার মনের মানুষকে রে, বা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, অথবা
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, এরকম গানগুলোতে আমরা কিন্তু শরীরের প্রাধান্যটাকে দেখতে পাই। তো বৌদ্ধ সহজিয়াতে এই জিনিসটা দেওয়া হয় এবং এখানে আমরা সেই বিষয়গুলো দেখেছি যে যে এক্সট্রিম ধর্ম চর্চার জন্য যে এক্সট্রিম একটা ওয়েতে চলে যাওয়া, হ্যাঁ, সেই বিষয়টা তাদের ভিতরে ছিল না। তারা সহজভাবেই ধর্মকে পাওয়ার চেষ্টা করেছেন, সহজভাবেই সাধক হওয়ার যে যায় সে জিনিসটা তারা বলেছেন। তো চর্যার ভাষা সাধারণ মানুষের মুখের ব্যবহৃত ভাষা। আমরা যে প্রাচীন যুগে দেখবো, যেমন প্রাচীন যুগের যে সাহিত্যগুলো আছে যে সংস্কৃত ভাষায় রচিত, এগুলো কিন্তু মুঘল ভাষায় না। সংস্কৃত ভাষা পুরোপুরি একটা কৃত্রিম ভাষা এবং এটা তৈরি করেছিল পাণিনি শুধুমাত্র লিখিতভাবে যখন করা হয় সেটার জন্য। তো এই কারণে মুখের ভাষা আর লেখার ভাষা কিন্তু এক না। সংস্কৃত ভাষায় কথা বলা যায় না। তো তৎকালীন সময়ে চর্যার ভাষা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল এবং সেই মুখের ভাষাকে নিয়েই চর্যাকাররা কি করছে? চর্যাপদ রচনা করেছে এবং প্রহেলিকাময় দার্শনিক গুণ সম্পন্ন এই ভাষা কখনো যোগ সাধনায়, কখনো তান্ত্রিক কায়া সাধনায় গুরু সংকেতের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই একে সন্ধ্যা ভাষাও বলে। খেয়াল করেন, এটাকে চর্যাপদকে আরেকটা ভাষা কি বলে? সন্ধ্যা ভাষা বলে। কেন সন্ধ্যা ভাষা বলে? আমরা সন্ধ্যার সময় কি দেখি? সন্ধ্যার সময় দেখি যে কিছু আলো কিছু অন্ধকার, যেমন একটা মিক্সড, তাই না? এই যে মিক্সড একটা বিষয়, এখানেও আমরা ভাষাটাকে দেখতে পাবো বাংলা ভাষায় লেখা। হ্যাঁ, হয়তোবা এরকম বলতেছে যে গরুর দুধ দোয়ানো হচ্ছে, সেই দুধ আবার কি দুধের বাটে ফিরে যাচ্ছে, কুমির তেঁতুল খাইতে গাছে উঠতেছে। হ্যাঁ, এরকম করে অনেক অনেক কথা বলছে, মানে হেয়ালিপূর্ণ কথা। যেমন ওই যে আপনারা হয়তো খেয়াল করবেন যে পুলিশ যখন কথা বলে, বলে চার্লি 1, চার্লি 1, চার্লি 2, এরকম করে কথা বলে, হ্যাঁ, আলফা এরকম করে কথা বলে। এগুলো কিন্তু সাংকেতিকিয়া। এই চার্লিকে আলফাকে এগুলো কিন্তু তারাই বুঝবে, আর কেউ বুঝবে না। সাংকেতিক ভাবে কথা বলে। আপনারা যে বিভিন্ন ইয়াতে দেখবেন যে কখনো থ্রিলার মুভি বা ইয়াতে, হ্যাঁ, গুপ্তধন উদ্ধার করার মুভিগুলাতে দেখা যায় যে সাংকেতিক ভাষায় কিছু কথা বলে দেয়, সরাসরি বলে না। তো এই জন্য আকার ইঙ্গিতে হেয়ালি ভাবে কথাগুলো বলে দেখে এগুলো প্রহেলিকাময়। প্রহেলিকা মানে কি? প্রহেলিকা হচ্ছে শীতকালে আমরা প্রহেলিকা দেখি। প্রহেলিকা হচ্ছে শীতকালে যখন কুয়াশা হয়, সেই কুয়াশার আলো আঁধারির ভিতরে নানা ধরনের অবয়ব তৈরি হয়, সেটাকে আমরা অনেক সময় ভূত ভেবে অথবা কোনো মানুষ ভেবে বা এরকম আমরা ভুল করি, হ্যাঁ, বা কোনো প্রাণীর মতো এটাকে বলা হয় প্রহেলিকা। আর মরুভূমিতে একই ধরনের দৃষ্টিভ্রম তৈরি হয়, সেটাকে বলা হয় মরীচিকা। তাহলে এই যে প্রহেলিকাময় যে একটা দার্শনিক গুণ সম্পন্ন ভাষা আমাদের তান্ত্রিক কায়া সাধনের জন্য তারা বলে গেছে, তারা কিন্তু শুধুমাত্র সাধকদের জন্য এই কথাটা বলে গেছে। দেখেন, আপনারা সবাই কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার জন্য দৌড়ে সামিল হয় নাই, হয়েছে? আপনাদের অনেক বন্ধু বান্ধব কিন্তু প্রাইভেট জবে ঢুকে গেছে, বলতেছে না ভাই এত ধৈর্য আমার নাই। অনেকে ফর্ম ফিল আপই করে নাই বা ফর্ম নেওয়ার মতো সাহসই করতেছে না। হ্যাঁ, জাস্ট আপনারা এখানে আসছেন, তাহলে আপনাদের বিসিএস ক্যাডার হওয়ার একটা কি আছে? ধৈর্যের পরীক্ষা দেওয়ার মানসিকতা আছে, আপনাদের সেই কষ্টটা সহ্য করার মানসিকতা আছে। সোজা কথা, গায়ে গন্ডারের চামড়া বানাইতে হবে, গাধার মতো পরিশ্রম করতে হবে, শেয়ালের মতো চালাকি করতে হবে। এই তিনটা জিনিস সবসময় মাথায় রাখবেন। আপনারা বিসিএস ক্যাডারের আরে বিসিএস ক্যাডার এরকম কত দেখছি, এরকম করে অনেকে বলবে, ইনসাল্টিং কথা বলবে, একদম শোনা যাবে না। একদম এক মনে এক ইয়াতে আপনারা সাধনা করে দেন। বিসিএস টা মনে রাখবেন, এটা একটা সাধনার বিষয়। ওকে, অবশ্যই এটা একটা সাধনার বিষয়। আপনি যদি মনে প্রাণে চান বিসিএস হবে আপনার, তাহলে আপনার অবশ্যই হবে। আর যদি না চান, মনের ভিতরে যদি কনফিউশন থাকে, তাহলে কিন্তু হবে না। বিসিএস টা এরকমই একটা জিনিস। আমার চাইতে অনেক মেধাবী স্টুডেন্টের বিসিএস হয় নাই, আল্লাহর রহমতে আমার হয়েছে। কারণ আমি চাওয়ার সময় কোনো খাদ রাখি না, আমি 100% চাইছি। 99.99%ও হয় নাই, একেবারে 100 এভাবে করে চান। আপনি চাইতে জানলে আল্লাহ কিন্তু আপনাকে দিবে। ওকে, আপনাকে চাইতে হবে, মনে প্রাণে চাইতে হবে, 100% চাইতে হবে। যে আলবেয়ার কামুর দ্য আলকেমিস্ট বইটা পড়ছেন আপনারা, ওখানে কিন্তু এই কথাটাই বলছে যে আপনি কোনো জিনিসকে যখন মনে প্রাণে চাইবেন, পৃথিবীর বাকি সব কিছু আপনাকে সেই জিনিসটা পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করবে। আমি আমার বিসিএস হওয়ার ক্ষেত্রে এরকম
শত শত উদাহরণ দেখছি যে আমি এটাকে মনে প্রাণে চাইছি এবং আমার এই বিসিএস হওয়ার পিছনে সেই ঘটনাগুলো অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। তো যাই হোক, যা বলছিলাম যে এই চর্যার ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। এখানে আমাদের গৌড় অপভ্রংশের প্রভাব চর্যা ভাষায় আছে। কেউ কেউ এটাকে অপভ্রংশ, প্রাচীন হিন্দি, মৈথিলি, ওড়িয়া বা আসামি ভাষা দাবি করেন। ওই যে যারা আছে হিন্দি, মৈথিলি এরা আইসা দাবি করছিল, কিন্তু এটা পরে আর দাবিটা টিকে নাই। কেন টিকে নাই? কারণ হচ্ছে যে ওই যে ওডিবিএল, হ্যাঁ, ওডিবিএল দিয়ে এমন একটা ছক্কা মাইরা দিয়েছে ডক্টর সুনীতি কুমার, এরপর আর কেউ এটা সাহস করে নাই। বিশাল একটা বই, এটাতে তিনি বাংলা ভাষা কিভাবে, আমাদের বাংলা ভাষা, এই চর্যার ভাষা কিভাবে বাংলা ভাষা সেটাই প্রমাণ করছে। এখানে প্রমাণ করার জন্য তিনি সর্বনামের কিছু ব্যাপার দেখাইছে, এখানে কিছু আবার সর্বনাম ছাড়াও ক্রিয়াপদের ব্যবহার দেখাইছে, হ্যাঁ, যেগুলো আমাদের বর্তমানে আমরা দেই, খাই, করি, গেলাম, পড়লাম, এরকম করে কথাগুলা বলা হয়েছে। নানা ধরনের যে রূপ উপমা বা ইয়াগুলা ব্যবহার করা হয়েছে। ভাষার যে একটা ঢং থাকে, হ্যাঁ, সে ভাষার ঢঙের কথা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এরকম অনেক কিছু ব্যাপার আলোচনা করে তিনি প্রমাণ করছেন যে এইটা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। এত ডিটেলস আর কেউ কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি। তো আমরা এরপরে দেখবো যে কি, যে চর্যাপদের আমাদের ভাষা নিয়ে আলোচনা করলাম, চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করলাম, কারা রচনা করছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, কে কে রচনা করছে, কার নাম কেন কি, এরকম অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। এছাড়াও চর্যাপদের কিছু আমাদের ইয়ে আছে, ওটা কি বলে, প্রবাদ প্রবচন আছে। 6টা প্রবাদ প্রবচন আমরা এখানে দেখতে পাই। যেমন আপনা মাংসে হরিণা বৈরী, মানে হরিণের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হরিণ নিজে। ওকে, আপনারা বিসিএস ক্যাডারের হওয়ার জন্য আপনাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছেন আপনি নিজে। কিভাবে আপনি নিজে বড় শত্রু? আপনি যদি নিজেকে মোটিভেটেড করে রাখতে না পারেন, তাহলে আপনার চাইতে বড় শত্রু আর কেউ নাই। তো বিসিএস এর জন্য এভাবে আপনাকে পড়তে হবে যে আপনাকে আপনার নিজে মোটিভেটেড রাখতে হবে। তারপরে এইভাবে আর আছে যে হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। তারপরে হাঁড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকারা আসে, হ্যাঁ, তারপর দুধ দোয়ানো দুধের বাটে ফেলে যাচ্ছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, হ্যাঁ, অন্ন চাহিতে অন্ন বিনষ্ট। তো এইরকম করে 6টা প্রবাদ প্রবচন আমরা এখানে দেখতে পাই। তো এই হচ্ছে আমাদের চর্যাপদের আলোচনা। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিশ্চিন্তভাবে করতে পারেন। আমি যদি প্রশ্নের উত্তর দিতে নাও পারি, তাহলে আপনাদেরকে নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা করে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা আমাকে নিশ্চিন্ত মনে প্রশ্ন করতে পারেন, এই যে এখন যে ক্লাসগুলো করলাম সেটার আলোকে।